বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমি আতিকুর রহমান, প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, বেদিলা হাই স্কুল অ্যান্ড কলেজ, মানিকগঞ্জ। বৈশ্বিক মহামারী কোভিড-19 সমগ্র বিশ্বে সারা জাগনিয়া অবস্থা তৈরি করেছে। এই মহামারীতে ঘরে থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে আমাদের সকল কর্মকাণ্ড চালিয়ে নিতে হবে। বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রীর নির্দেশনা এবং আমাদের বেতিলা হাই স্কুল অ্যান্ড কলেজের সুযোগ্য অধ্যক্ষ মহোদয়ের প্রচেষ্টায় আমরা অনলাইন ক্লাসের আয়োজন করেছি। 2020-21 শিক্ষাবর্ষে একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের ক্লাস 4 অক্টোবর 2020 শুরু হয়েছে। এই ধারাবাহিকতায় সকল ভর্তিকৃত একাদশ শ্রেণীর ছাত্র এবং ছাত্রীদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন। তোমাদের পড়াশোনা চালিয়ে নিতে আমরা তোমাদেরকে সহযোগিতা করব। তোমরা যে কোনো সময় আমাদের সাথে প্রয়োজন বোধে মোবাইলে যোগাযোগ করবে এবং অবশ্যই একটা কথা মনে রাখবে, আমাদের সাবধানতাই আমাদের সুস্থতা প্রদান করতে পারে। যার জন্য অসৎ সঙ্গ, মাদক এগুলো থেকে বিরত থাকব। আমরা বই এর সংস্পর্শে আসব। যা হোক, এ পর্যায়ে আমি তোমাদের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে সম্পর্কে বলতে চাই। তোমরা জানো, একাদশ শ্রেণী নতুন শিক্ষানীতি শিক্ষামালা অনুসারে আমাদেরকে অবশ্যই প্রত্যেকটি বিষয়ের 2টা করে পার্ট পড়তে হয়। তদ্রূপ ইসলামের ইতিহাস ও সংস্কৃতিও ভিন্ন নয়। আমরা তোমাদেরকে সিলেবাস দিয়ে দিব, তবে আজকে আমি সিলেবাসের দিকে যাচ্ছি না। সিম্পলি তোমাদের পরীক্ষা কিভাবে প্রশ্ন হতে পারে সে বিষয়ে একটু ধারণা দিতে চাই, খুব অল্প সময়। ইসলামের ইতিহাস সংস্কৃতি প্রথম পত্র, দ্বিতীয় পত্র অভিন্ন নীতিমালায় প্রশ্ন তৈরি হয়। তো এইটা থেকে 200 মার্কসের পরীক্ষা হবে তোমাদের। এর মধ্যে সৃজনশীল প্রশ্ন পদ্ধতিতে সিকিউ থাকবে 70 মার্কস। এখানে তোমাদের 11টি প্রশ্ন দেয়া থাকবে, 7টি প্রশ্নের উত্তর করতে হবে। প্রত্যেক প্রশ্নের মান 10 এবং 30টি এমসিকিউ থাকবে, যার মান প্রত্যেকটির জন্য 1 করে। অর্থাৎ 7টি প্রশ্নের উত্তর 7 গুণন 10 সমান 70, 1 গুণন 30 সমান 30, অর্থাৎ 70 আর 30 মিলিয়ে 100। এই হচ্ছে তোমাদের মানবন্ধন। আশা করি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি পড়ে তোমাদের ভালোই লাগবে, কারণ ইতিপূর্বে তোমরা ইতিহাস সম্পর্কে জেনেছ। আমরা একাদশ শ্রেণীতে জানব
এশিয়া মহাদেশ তথা ইসলামের আবির্ভাব সম্পর্কে জানব এবং সেই সাথে দ্বিতীয় পত্রে আমরা জানব ভারত মহাদেশে কিভাবে মুসলমানদের শাসন প্রতিষ্ঠিত হয়। ধন্যবাদ তোমাদের সাথে থাকার জন্য। সেই সাথে আমি আজকে তোমাদের ধারাবাহিকতা রক্ষার্থে প্রথম পর্যায়ে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র থেকে আলোচনা করার চেষ্টা করছি। আশা করি তোমাদের ভালোই লাগবে। ও হ্যাঁ, আরেকটা কথা তোমাদের জেনে রাখা উচিত, অবশ্যই মনে রেখো, তোমরা কেউ হয়তো ইসলামের ইতিহাস পড়ে আসোনি, এখানে আরবি বা ওইরকম কোরআনিক কোনো টার্ম সরাসরি কিন্তু এখানে নেই। অতএব ভয়ের কিছু নেই, তোমরা বইগুলো ক্রয় করলে বুঝতে পারবে। ইতিমধ্যে তোমাদের বুক লিস্টও দিয়ে দেয়াই হয়েছে, তোমাদের ইচ্ছা মতো পছন্দ মতো বইগুলো কিনে নিতে পারো। তো ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে প্রথম পত্রে আমাদের সম্পূর্ণ বইতে 7টি অধ্যায় আছে। এই 7টি অধ্যায়ের মধ্যে আমরা আজকে প্রথম অধ্যায়ে আলোকপাত করার চেষ্টা করছি। প্রথম অধ্যায় হচ্ছে প্রাক ইসলামিক আরব, অর্থাৎ প্রি ইসলামিক পিরিয়ড অফ আরবি। এখানে ইসলামের আবির্ভাবের পূর্বে আরব পৃথিবীর বৃহত্তম উপদ্বীপের মধ্যেও সর্ববৃহৎ ছিল। বৃহত্তম উপদ্বীপ, এখানে এই উপদ্বীপের রাজনৈতিক, ধর্মীয়, সাংস্কৃতিক, ভৌগোলিক ইত্যাদি বিষয়ে আমরা জানতে পারব। সেই সাথে তৎকালীন সময়ে সমসাময়িক সভ্যতা সম্পর্কে এই অধ্যায়ে আমরা পাঠ করতে পারব। তবে আমরা সভ্যতার মতো এত বৃহৎ বিষয় আজকেই যাচ্ছি না। তো ধন্যবাদ সবাইকে। আমি আবারও বলি, তোমরা অবশ্যই ক্লাস রুম তো এখন পাবে না, নিজের রিডিং রুমের মধ্যে সীমাবদ্ধ থাকার চেষ্টা করবে, নিরাপদ দূরত্ব বজিয়ে রাখতে চেষ্টা করবে এবং সেই সাথে অবশ্যই বইপত্রের সাথে বন্ধুত্ব সৃষ্টি করার জন্য এতগুলা সময় আমরা যদি ঠিকমতো আমাদের পড়াশোনা না চালিয়ে নিই, তাহলে কিন্তু সামনের দিকে আমরা এই বিশ্বে, আধুনিক বিশ্বে নিজেদেরকে উপস্থাপন করতে পারব না। তো প্রথমেই আমরা জানি যে আরব জাতি সেমিটিক জাতি নামে অভিহিত। হযরত নূহ আলাইহিস সালামের পুত্র সাম এর নাম অনুসারে এই জাতিকে সেমিটিক জাতি হিসাবে আখ্যায়িত করা হয়। আর এখানে আরব কেন হলো? আরব শব্দটি আরবাতুন শব্দ থেকে এসেছে, যার অর্থ বৃক্ষ লতাহীন মরুভূমি। কিন্তু কেউ কেউ এই মতের আপত্তিও সৃষ্টি করেছেন এবং বিভিন্ন ঐতিহাসিক বিভিন্নভাবে এটাকে সংজ্ঞায়িত করেছেন। কেউ কেউ বলেন আভার, অর্থাৎ মরুভূমি। আভার শব্দের অর্থ হচ্ছে মরুভূমি। এই মরুভূমি শব্দ থেকে আরব শব্দের উৎপত্তি। আবার কেউ মনে করেন আরব শব্দের অর্থ বাগ্মিতা, কারণ বিশ্বের যতগুলো ভাষা আছে ততগুলো ভাষার মধ্যে সমুচ্চারিত সমার্থক শব্দের ভাণ্ডার আরবে প্রচুর পরিমাণ। সেই সাথে অ্যারাবিক সিটিজেন যারা ছিলেন প্রাচীনকালে, তারা নিজেদেরকে অত্যন্ত বাগ্মী, বাক্পটু বলে মনে করতেন। এ পর্যায়ে আমরা জেনে নিতে পারি আরবের ভৌগোলিক অবস্থান। কারণ তোমাদের মনে হয়তো প্রশ্ন জেগেছে, আমরা আরব পড়ছি, এই আরবটা কোথায়? অথচ আরবটা পড়ে নিচ্ছে আমরা, জানছি, জানতে পারবো না এটা কোথায়, সেটা তো হবে না, হতে পারে। সো তোমরা জেনে নাও, ইসলাম ধর্মের উৎপত্তি স্থল হচ্ছে এই আরব, অর্থাৎ আরব উপদ্বীপ। মধ্য এশিয়ার
আরব হচ্ছে আমাদের এই এশিয়া মহাদেশের দক্ষিণ পশ্চিমে অবস্থিত একটি দেশ, এবং এর উত্তরে রয়েছে সিরিয়া মরুভূমি, পূর্বে পারস্য উপসাগর, দক্ষিণে ভারত মহাসাগর এবং পশ্চিমে লোহিত সাগর। ঐতিহাসিক পিকে হিস্ট্রি আরবের ভৌগোলিক অবস্থা বর্ণনা করতে গিয়ে বলেন, ভৌগোলিক দিক দিয়ে বিচার করলে নিশ্চিতভাবেই বলা যায় গোটা সিরিয়া মেসোপটেমিয়া মরুভূমি আরবের অংশবিশেষ। অর্থাৎ এখান থেকে আমরা একটা ভিন্ন ধারণা না পেলেও একটা আলাদা ধারণা তো অবশ্যই পেয়েছি। আমরা জানলাম যে দক্ষিণ এশিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলে আরব মহাদেশ অবস্থিত, আরব উপদ্বীপ অবস্থিত, আমি দুঃখিত, এবং এর উত্তর, পশ্চিম, পূর্ব, এর চারপাশে কি রয়েছে ইতিমধ্যে জেনে নিয়েছি। এই পর্যায়ে আমরা জানব আরবের যে ভূপ্রকৃতি, এই ভূপ্রকৃতি অনুসারে আরব উপদ্বীপকে আবার 3টি অংশে বিভক্ত করা হয়েছে। তোমাদের পড়ার ব্যাপারে বলি, তোমরা যদি একটু পার্ট বাই পার্ট পড়ার চেষ্টা করো তাহলে কিন্তু তোমাদের বুঝতে সুবিধা হবে। সেক্ষেত্রে আরব এর ভূপ্রকৃতিক বৈশিষ্ট্য অনুসারে উপদ্বীপকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে? 3টি ভাগে। আমি আবার অবতারণা করছি তোমাদের মনে রাখার সুবিধার্থে। আরবের ভূপ্রকৃতি অনুসারে প্রাচীন আরবকে 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে মরু অঞ্চল, আরেকটি হচ্ছে পাহাড়ি অঞ্চল, এবং তৃতীয়টা হচ্ছে উর্বর অঞ্চল। তো মরু অঞ্চল কোথায়? এই মরু অঞ্চলটা আবার 3 ভাগে বিভক্ত। কি কি? আল নফুদ, আল দাহানা এবং আল হাররা। আল নফুদ, আল দাহানা এবং আল হাররা, এই 3টি অঞ্চলে বিভক্ত। এই অঞ্চলে প্রায় কখনো শুষ্ক থাকে, কখনো শীতকালে প্রচুর বৃষ্টিপাত হয়, তারপরেও লতা গুল্ম আচ্ছাদিত অঞ্চল হিসাবে এখানে লোকজন বসবাস করত। আরবের উত্তর অঞ্চলে অবস্থিত শ্বেত ও লোহিত বালুকময় পরিপূর্ণ এলাকায় আল নফুদ নামে পরিচিত। এরপরে জানা যাক যে আল দাহানা নফুদ প্রদেশ থেকে শুরু করে দক্ষিণে হাজরামাউত এবং পশ্চিমে ইয়ামেন থেকে পূর্বে ওমান পর্যন্ত বিস্তৃত যে অঞ্চলটি ছিল, এই অঞ্চল আল দাহানা নামে পরিচিত। এই অঞ্চলটি কিন্তু অত্যন্ত উষ্ণ এবং বসবাসের অনুপযোগী। যা হোক, আমরা ইতিমধ্যে আল নফুদ এবং আল দাহানা সম্পর্কে জেনেছি। এবার আমরা জানব আল হাররা সম্পর্কে। আরবের মধ্য এবং পশ্চিমে অবস্থিত অসমতল লাভা আচ্ছাদিত ফাটলযুক্ত প্রস্তরময় আগ্নেয়গিরি অঞ্চলই আল হাররাহ নামে অভিহিত। এখানে উষ্ণতা এবং অনুর্বরতার জন্য এই অঞ্চলটি ছিল সম্পূর্ণ বসবাসের অনুপযোগী। আচ্ছা, তাহলে আমরা প্রথমত আরবের যে মরু অঞ্চল সম্পর্কে জানতে পারলাম। এই পর্যায়ে আমরা জানব পাহাড়ি অঞ্চল সম্পর্কে। আরব উপদ্বীপের পশ্চিমাংশে লোহিত সাগরের তীরবর্তী এক বিস্তীর্ণ অঞ্চল। এই অঞ্চলটিকেই মূলত পাহাড়ি অঞ্চল বলে আখ্যায়িত করা হয়। দুঃখিত। তো এই অঞ্চলে উপদ্বীপটি পশ্চিম দিক থেকে পারস্য উপসাগর ও মেসোপটেমিয়ার নিম্নভূমি ঢালু হয়ে নেমেছে।
পশ্চিম দিকে লোহিত সাগরের তীরবর্তী উত্তর দক্ষিণ বরাবর একটি পর্বতমালা, আর এই পর্বতমালাটিকে বলা হয় আরবের মেরুদণ্ড। আবার খেয়াল করো, উপদ্বীপ এই পাহাড়ি অঞ্চলের যে উপদ্বীপ, এই উপদ্বীপটিকে পশ্চিম দিক থেকে পারস্য উপসাগর মেসোপটেমিয়া অঞ্চলের নিম্ন দিকে ঢালু হয়ে নেমেছে। পশ্চিম দিকে লোহিত সাগরের তীরবর্তী উত্তর দক্ষিণ বরাবর একটানা পর্বতমালাকে আরব অঞ্চলের মেরুদণ্ড বলা হয়ে থাকে। ঐতিহাসিক বিশ্লেষণ থেকে এবং বিভিন্ন তথ্য উপাত্তর ভিত্তিতে এই মেরুদণ্ডকে অর্থাৎ এই পর্বতশ্রেণীর উত্তর দিকে মিডিয়ানে ৯,০০০ ফুট এবং দক্ষিণে ইয়ামেনে ১৪,০০০ ফুট উচ্চতা স্পর্শ করেছে। আমরা জানব যে উর্বর অঞ্চল সম্পর্কে। এখন জানব উর্বর অঞ্চল সম্পর্কে। ইতিমধ্যে আমরা মরু অঞ্চল এবং পাহাড়ি অঞ্চল সম্পর্কে সংক্ষিপ্ত রূপে হলেও জেনেছি। এবারে আমরা জানব উর্বর অঞ্চল। ঐতিহাসিক আমির আলীর বর্ণনা থেকে পাওয়া যায়, হেজাজের পরিচয় সম্পর্কে উনি বলেন যে হেজাজ একটি বিচ্ছিন্ন দেশ, বিশেষত মক্কার চতুর্দিকের যে ভূখণ্ড এটাই হচ্ছে হেজাজ। আর এই হেজাজ অঞ্চলটাকে সহ ইয়ামেন, নজদ, হাজরামাউত এবং ওমান, এছাড়াও আরও কিছু অঞ্চল আছে, এই অঞ্চলগুলোকে বস্তুতপক্ষে উর্বর অঞ্চল বলে আখ্যায়িত করা হয়ে থাকে। মক্কা নগরী লোহিত সাগরের পূর্ব উপকূল থেকে ৫০ মাইল পূর্বে এবং স্ফটিক পর্যন্ত জবলুল কুরা থেকে ৩০ মাইল দক্ষিণে এই অঞ্চলটি অবস্থিত। এই সকল অঞ্চলে প্রচুর পরিমাণে কফি, নীল, খেজুর, শাকসবজি এবং বিভিন্ন ফসলের উৎপাদন লক্ষ্য করা যায় এবং এই সকল ঘনবসতিপূর্ণ অঞ্চলটিও বিভিন্ন কৃষি বাণিজ্যের জন্য প্রসিদ্ধ। তবে এখানে একটা বিষয় তোমাদেরকে উল্লেখ করি, যে ইয়ামেনের কথা বলা হয়েছে, এই ইয়ামেন হচ্ছে শহর। এই ইয়ামেন শব্দের অর্থ হচ্ছে সুখী বা সৌভাগ্যবান। আমরা এখন জানব, শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ইতিমধ্যে প্রাচীন আরব সম্পর্কে, তার ভৌগোলিক অবস্থা এবং সেইখানকার উৎপাদিত ফসল সম্পর্কেও সম্যক ধারণা সংক্ষিপ্ত আকারে হলেও পেয়ে গেছে। এই পর্যায়ে আমরা আরবের আবহাওয়া, উৎপন্ন দ্রব্য এবং জীবজন্তু সম্পর্কে জানব। আমরা জানি আরবের উপকূলীয় অঞ্চল এবং জলবিধৌত উপত্যকা ছাড়া আরবের সর্বত্রই শূন্য এবং আবহাওয়া শুষ্ক ও উত্তপ্ত। ঐতিহাসিক পিকে হেট্রি বলেন, পূর্ব পশ্চিমে সমুদ্র বেষ্টিত হলেও সেই জলরাশি এখানকার ভূমি সিক্ত করতে পারেনি, কারণ আরব ভূমির অধিকাংশই আফ্রিকা ও এশিয়ার বৃষ্টিহীন প্রান্তর। অর্থাৎ এশিয়া এবং আফ্রিকার যে বৃষ্টিহীন প্রান্ত, এর মধ্যে এটা পরিগণিত। শেষাংশে এদিকে বৃষ্টি হয় না। ইসলামের জন্মস্থান হেজাজ প্রদেশেও কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ অনেক কম। তবে এখানে যে সম্পূর্ণ অঞ্চলে কোনো বৃক্ষলতা নেই তা কিন্তু বলা যাবে না। আরবে উৎপন্ন কৃষিপণ্য ও গাছপালা সম্পর্কে যদি আমরা বলতে চাই, তাহলে দেখব অনুর্বর এবং লবণাক্ত ভূমির জন্য, উষ্ণ আবহাওয়ার জন্য আরব উপদ্বীপে কিন্তু খুব বেশি ফসল উৎপাদিত হয় না বা হতো না। তবে
এখানে তার কৃষিপণ্য খেজুর ছিল নিত্য আহার্য। ইয়েমেনে কয়েকটি মরুদ্যানে গমেরও চাষ করা হতো, সেই সাথে বার্লির চাষ করা হতো। এছাড়া কয়েকটি অঞ্চলে আমরা দেখতে পাই ভুট্টা এবং আল হাসা নামক প্রদেশে ধান চাষ করা হতো। এছাড়াও তাইফে প্রচুর পরিমাণে আতা, ডুমুর, ডালিম, পিস ও আঙ্গুর চাষ করা হতো। ফল ফলাদির মধ্যে বেদেনা, আপেল, কুবানি, কমলা লেবু, কাগজি লেবু, আখ, তরমুজ, কলাও এদের মধ্যে সম্পৃক্ত। আমরা যদি দেখি যে আরবের জীবজন্তু সম্পর্কে, তাহলে আমরা লক্ষ্য করব আরবেও বেশ কিছু প্রাণী এখানে দেখা যেত। নেকড়েবাঘ, খেকশিয়াল, হায়না, গিরগিটি, সাপ ইত্যাদি। ঐতিহাসিক পিকে হিস্ট্রি বলেন, উপদ্বীপের প্রাচীন কবিদের লেখায় প্রায়ই উল্লেখিত সিংহের অস্তিত্ব এখন আর নাই। অর্থাৎ আগে যে কবি, সাহিত্যিক বা লেখকদের লেখনীর মধ্যে বাঘ, সিংহের কথা ছিল, সেগুলো এখন বিদ্যমান নেই। পাখিও ছিল এখানে, হুদহুদ পাখি, ভরত পাখি, নাইটেঙ্গেল, বুলবুল ইত্যাদি পাখি দেখা যায়। হ্যাঁ, এখন আরো একটা বিষয় নিয়ে, আরবের প্রতিকূল আবহাওয়া, মরুভূমি, এই সকল জায়গায় চলাফেরার জন্য মানুষের কিন্তু অবশ্যই কিছু যানবাহনের প্রয়োজন পড়ত। এদের মধ্যে ছিল আরবীয় ঘোড়া। হযরত ঈসা আলাইহিস সালাম জন্মের 2000 বছর পূর্বে কাসাইট ও হিট্রাইটরা এই অঞ্চলে ঘোড়া আমদানি করেছিল। এটা ঐতিহাসিক পিকে হিস্ট্রি কথা থেকে প্রতীয়মান। এছাড়াও আরবীয় উট কিন্তু অত্যন্ত উল্লেখযোগ্য, কারণ এই উটের মাধ্যমে তারা এক স্থান থেকে অন্য স্থানে যেমন চলাফেরা করত, প্রতিকূল আবহাওয়া, ঝড় ঝঞ্ঝাট থেকে এই উটের রক্ষা পাওয়ার ক্ষমতা ছিল অনেক বেশি। প্রায় 20-25 দিন মরুভূমির লু হাওয়া, মরুভূমির ঝড়ের মধ্যে উট নিজেকে সেভ করতে পারত, রক্ষা করতে পারত। এবং পানির শীতের মধ্যে প্রায় 20 দিনের মতো পানি না খেয়ে তারা থাকতে পারত, উষ্ণতার মধ্যে 15 দিনের মতো বা 10 দিনের মতো। এই জন্য আরববাসীরা উটকে গভীরভাবে জীবনের ওতপ্রোত অংশ মনে করত। তোমাদের নিশ্চয়ই বলে দিতে হবে না যে ইসলামের তৃতীয় খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর কথা। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু নিজে বলেছেন যে উট যেখানে উন্নত, আরবরাও সেখানে উন্নত। অর্থাৎ এখান থেকে এই বিষয়টা সুস্পষ্টভাবে প্রতীয়মান যে আরবদের জনজীবনে উটের প্রয়োজনীয়তা এবং উৎকর্ষতা কতখানি ছিল। খেজুর এবং উট এই দুটি হচ্ছে প্রাচীন আরবের জন্য আশীর্বাদ শব্দ। উটের মাংস যেমন ছিল সুস্বাদু, পুষ্টিকর, দুধ ছিল পুষ্টিকর, সেই সাথে উটের যে প্রস্রাব, এটা টনিক হিসাবে ব্যবহার হতো। অন্যদিকে খেজুরের পুষ্টিকর মাংসাশী অংশ প্রচুর, যেমন শরীরের জন্য স্বাস্থ্যকর, সেই সাথে খেজুরের বীজ ছিল উটের খাদ্য হিসাবে ব্যবহৃত হতো। আমরা যদি প্রাকৃতিক সম্পদ বিবেচনা করতে যাই, তাহলে আমরা লক্ষ্য করব যে স্বাভাবিকভাবে ওই রকম কোনো প্রাকৃতিক সম্পদ দেখা যায়নি। তথাপি
আরবের ভূগোলবিদদের বর্ণনা অনুসারে পশ্চিম তীরের ইয়েমেন উপকূল, কেন্দ্রীয় আরবের কয়েকটি স্থানে খাঁটি সোনার কথা বলা হয়েছে, যে সোনাগুলো শোধন করার প্রয়োজনই পড়তো না। এছাড়া পারস্য উপসাগরে মুক্তা, খনিজ লবণ, আধুনিককালে আরব দেশে কিন্তু বহু তেলের খনি পাওয়া যায়। শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনছো। তোমাদেরকে সাথে থাকার জন্য ধন্যবাদ। আরব উপদ্বীপে এই পর্যায়ে আমরা এখানকার মানুষের যে ভৌগোলিক অবস্থা, পারিপার্শ্বিক অবস্থা, তাদের জনজীবনে আরবের অধিবাসীদের উপরে কেমন প্রভাব ফেলেছিল এবং তারা কেমন জাতি, এ বিষয়ে একটু কথা বলতে চাই। নিশ্চয়ই তোমরা মনোযোগ দিয়ে শোনো। আরব উপদ্বীপে 3 ধরনের মানুষের বসবাস লক্ষ্য করা যায়। কয় ধরনের? 3 ধরনের। স্পেশালি ধরনের মানুষ না, কিন্তু জাতীয় বললে ভুল হবে না। অধিবাসীদেরকে মূলত এই 3টি ভাগে ভাগ করা যায়: আরব ই আরিবা, আরব আল বায়দা এবং আরব এ মুস্তারিবা। কয়টা? তোমরা আবার একটু শুনে নাও। কয়টি অধিবাসী ছিল? আরব বায়দা, আরব আল আরিবা এবং আরব আল মুস্তারিবা। এখন কথা হচ্ছে আরব আল বায়দা। এরা হচ্ছে প্রাচীন আরবের সর্বপ্রাচীন অধিবাসী, অর্থাৎ আদিবাসী বললেও ভুল হবে না। এরা সবচেয়ে পুরাতন। আদ, সামুদ, তামস, জাদিস, এগুলা ছিল তাদের গোত্র বা বংশ। পরবর্তীতে জাতিগুলো বিলুপ্ত হয়। এই জাতিগুলো বিলুপ্ত হওয়ার পর যে জাতির উদ্ভব এবং বিকাশ ঘটে তারা হচ্ছে আরব আল আরিবা। ও হ্যাঁ, আরেকটা কথা তোমাদেরকে বলে রাখতে চাই। এই আরব এই বায়দা হচ্ছে, বায়দা শব্দের অর্থ হচ্ছে জঙ্গল। এই আরব আল বায়দাদেরকে বেদুইনও বলা হয়ে থাকে। যাই হোক, এখন আমরা আবার ফিরে যাই আরব আল আরিবায়। এই আরব আল আরিবা বা আরবি আরিবা ধ্বংসপ্রাপ্তি, এই পূর্বের জাতি ধ্বংসপ্রাপ্তি হওয়ার পরে কিন্তু, অর্থাৎ আরব বায়দার ধ্বংসপ্রাপ্তির পরে কিন্তু এদের উৎপত্তি। এরা দক্ষিণ আরবের ইয়ামেনে বসবাস করত বলে এদেরকে হিমারীয় ও বলা হয়ে থাকে। হিমারীয় বা ইয়ামিনীয় বলা হয়ে থাকে। এরা ছিল যথেষ্ট পরিমাণে শিক্ষিত এবং মার্জিত একটি দল। এই আরিবাদের আবার কাহতানীয় বলা হয়ে থাকে। এখন আমরা শুনব আরব মুস্তারিবা সম্পর্কে। আরব অধিবাসীদের, অর্থাৎ আরবে যে অধিবাসী, এরা উত্তর অধিবাসী যারা, তাদেরকে আরবে মুস্তারিবা বলা হতো। এই আরবে মুস্তারিবার কিন্তু কারণ আছে। এইটা হচ্ছে ইব্রাহিম আলাইহিসসালামের পুত্র ছিলেন হযরত ইসমাইল আলাইহিসসালাম এবং তার বংশধর ছিলেন আদনান। এই আদনানের আবার বংশধর ছিলেন নিজার এবং মাদার। এই মাদার যারা সম্প্রদায়ী, অর্থাৎ মাদারের যারা অনুসারী, মাদারের যারা উত্তরাধিকারী, তারাই ছিলেন মূলত এই উত্তর আরবের বাসিন্দা। এদেরকে মুদারিও বলা হয়ে থাকে। মুদারিওগণ কিন্তু হিমারীয়গণের তুলনায় একটু বর্বর প্রকৃতির লোকও বলা যেতে পারে। এখন আমরা আরবদের যে অধিবাসীদের অবস্থানগত দিক থেকে
অবস্থানগত দিক থেকে আরবের অধিবাসীদেরকে কয় ভাগে ভাগ করা যায় সেই সম্পর্কে আলোচনা করতে চাই। নগরবাসী স্থায়ী বাসিন্দা এবং মরুবাসী অস্থায়ী বাসিন্দা বা বেদুইন বা যাযাবর, এই দুই ভাগে তাদের অবস্থানগত দিক থেকে। যারা নগরবাসী তারা শহর অঞ্চলে বসবাস করত, চাষবাস, ব্যবসায়, বাণিজ্য ইত্যাদিতে জীবনযাপন করতেন, এবং মরুবাসী বেদুইন যারা, তারা যাযাবর জীবনযাপন করতেন। এদের জীবন ছিল এক ধরনের অস্থায়ী বসবাসের জায়গা। এরা এক জায়গা থেকে আরেক জায়গায় চলাফেরা করত এবং নিজেদের বসবাসের জন্য, জীবন জীবিকার জন্য লুটতরাজকেই তারা পেশা হিসাবে গ্রহণ করেছিল। আরও একটা তথ্য তোমাদেরকে দিয়ে রাখা যায়, সেটা হচ্ছে শহরবাসী লোক সংখ্যা ছিল কিন্তু বস্তুত কম। তারা ছিল সংখ্যা আনুমানিক 20%-এর মতো, আর মরুবাসী ছিল বাকি 80% বা 80%। এখন মরুবাসী বেদুইনদের যে উত্তম জীবন এই সম্পর্কে বলি। তারা খোলামেলা ঘোরাফেরা করত। ঐতিহাসিক পিকেহিট্রি বলেন, চারিত্রিক দিক থেকে যাযাবর সম্প্রদায় অতীতে যা ছিল, ভবিষ্যতে যা হবে, এখনো ঠিক তাই রয়েছে। অর্থাৎ তাদের জীবনে কোনো পরিবর্তন লক্ষণীয় নয়। এই বেদুইন গোত্রের লোকজন, এরা নিজেদের জীবিকা অর্জনের জন্য লুটতরাজ বা যাই করুক না কেন একসাথে থাকতে বেশি পছন্দ করতেন। বিভিন্ন জায়গায় তাঁবু খাটিয়ে তারা জীবজন্তুর হাত থেকে বাঁচার জন্য এবং সংঘবদ্ধ আক্রমণ থেকে বাঁচার জন্য তারা গোত্র প্রথা সৃষ্টি করে। এবং এদের মধ্যে গোত্রপ্রীতি অর্থাৎ আসাবিয়া শব্দের অর্থ হচ্ছে গোত্রপ্রীতি। গোত্রপ্রীতি লক্ষ্য করা যায়। গোত্রীয় চেতনা তাদের মধ্যে ছিল অপরিসীম শক্তির মূল উৎস। ঐতিহাসিক ইবনে খালদুনের কিতাবুল ইবার এর গ্রন্থ থেকে পাওয়া যায়, বিভিন্ন রাজ্যের উত্থান পতনের মূলে আরবদের এই আসাবিয়া বিভিন্নভাবে ভূমিকা রেখেছে। ব্যক্তি স্বাতন্ত্র্যবোধ তাদের মধ্যে জাগ্রত ছিল। ঐতিহাসিক পিকেহিট্রির কথা থেকে তার মতবাদের ভিত্তিতে এ বিষয়ে আমরা জানতে পারি। ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ শব্দটা তোমরা যারা জানো না তাদের উদ্দেশ্যে একটু বলার চেষ্টা করছি। সেটা হচ্ছে মানুষের যে ব্যক্তি ধারণা, ব্যক্তি ইচ্ছা, এইটাকে প্রাধান্য দেওয়ার জন্য পূর্বে অ্যাডাম স্মিথ, জন স্টুয়ার্ট ও মিল হার্বার্ট স্পেন্সার প্রমুখ একটি মতবাদ দিয়েছিলেন, যাই মূলত ইন্ডিভিজুয়ালিজম বা ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ নামে খ্যাত। এ পর্যায়ে আমরা খুব অল্প সময়ে, ক্লাসটা বড় হয়ে যাচ্ছে, আমি দুঃখিত, অল্প সময়ে আমি তোমাদেরকে জনজীবনের উপর, আরব জনজীবনের উপর ভৌগোলিক প্রভাবটা কীরকম পড়েছিল সেই সম্পর্কে বলতে চাই। আমরা জানি যে আরবের আবহাওয়া ছিল অত্যন্ত রুক্ষ, অনাবৃষ্টি, ভূমির অনুর্বরতা ইত্যাদি ক্ষেত্রে মানুষের যুদ্ধ করে জীবন চালাতে হতো। এই জন্য তারা রুক্ষ, দুঃসাহসী সৈনিক হিসাবে এবং অন্যদিকে কঠোর, সহিষ্ণু, পরিশ্রমী মানুষ হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পেরেছে। নদ নদী, আরবের মরুদ্যানগুলোতে জনজীবনের উপযোগী খাদ্যদ্রব্য ইত্যাদি পর্যাপ্ত পরিমাণে উৎপন্ন না হওয়ায় তারা পশুচারণকে জীবিকা হিসাবে অবলম্বন গ্রহণ করেছিল। কারণ তোমরা জানো, জীবিকা অর্জন করার জন্য যে কোনো একটা কাজ করা প্রয়োজন। দ্যাটস ওয়াই তারাও
কৃষিকাজ না করতে পেরে পর্যাপ্ত পরিমাণে চেষ্টা করেছে নিজেদেরকে সারভাইভ করার জন্য, টিকিয়ে রাখার জন্য পশুপালন করে জীবিকা নির্বাহ করতে। এবং যেহেতু আরবের 3 দিকে জল, একদিকে স্থল দ্বারা বেষ্টিত, তাই তারা অনেকদিন স্বাধীন থেকেছে। স্বাধীন চেতা, মননশীলতা, মানসিকতার তারা সৃষ্টি করেছে। এবং তাদের মধ্যে একদিকে মরুবাসী এবং একদিকে শহরবাসী, অর্থাৎ হিমারীয়, মুদারীয়, এদের বসবাসের, খাদ্যাভ্যাসের বৈচিত্র্যপূর্ণতা লক্ষ্য করা যায়। এবং ঐতিহাসিক নিকলসন বলেন, আরবের কবিতা গুটি কয়েক রুচিশীল লেখকের বিলাসিতা ছিল না, বরং তা ছিল আরবের সাহিত্য অনুভূতি প্রকাশের একমাত্র মাধ্যম। অর্থাৎ এখান থেকে এই ভৌগোলিক বৈচিত্র্যপূর্ণ আবহাওয়া, বৈচিত্র্যপূর্ণতা, এসবের কারণে তাদের মনের মধ্যে কিন্তু সাহিত্য ভাষা বেঁধেছিল। যেহেতু তাদের জীবন পরিচালনা করা ছিল যুদ্ধের মতো অনেকের, তারা সূর্য, বড় বট গাছ, আগুনকে পূজা করত এবং বস্তুত পক্ষে ধর্মীয় ভয় বা ধর্মীয় সৃষ্টিশীলতা, সৃজনশীলতা থেকে তারা বিরত থাকত। আমরা নেক্সট ক্লাসে আশা করি সভ্যতা নিয়ে আলোচনা করব। আজ এই পর্যন্তই থাকবে, তবে এখানে কিছু কথা ছোট্ট করে, আমি আর সময় নেব না, 2-3 মিনিটের মধ্যে শেষ করব। এখান থেকে আমরা কি শিখলাম বিষয়গুলো বুঝতে হবে। আমরা এখান থেকে জানলাম আরবের ভৌগোলিক অবস্থান এবং এখানকার মানুষজনের খাদ্যাভ্যাস, চালচলন, পশু, কৃষক, জীবিকা নির্বাহের পন্থা, এইসব জানলাম। আমরা পরবর্তী ক্লাসে তার আরব এবং সমসাময়িক সভ্যতা সম্পর্কে কিছু জানার চেষ্টা করব। সেই সাথে একটা বিষয় মনে হয় বাদ পড়ে গেছে, আমি দুঃখিত, তবুও আমি চেষ্টা করছি বিষয়টা তোমাদের সামনে আনার জন্য। আরবের যে আয়তন, এটা আমাদের জানা দরকার কতটুকু ছিল। প্রায় 10 লক্ষ বর্গ মাইলের মতো ছিল আরবের আয়তন, 10 লক্ষ। এখন আমরা বলতে পারি তাহলে জনজীবন, পশু পক্ষী পাখি এবং তাদের খাদ্যাভ্যাস, বিভিন্ন কিছু সম্পর্কে আমরা জানলাম। আশা করি সুস্থ থাকবে। হ্যাঁ, যাবার আগে আরেকটা কথা বলি, তোমাদের কিন্তু নেক্সট ক্লাসে ভালো আকর্ষণীয় সভ্যতা, খুব আকর্ষণীয়ভাবে তোমাদেরকে পড়ানো হবে। অবশ্যই নেশা থেকে দূরে থাকবে। মাদক মানুষকে ধ্বংস করে, জীবনকে নষ্ট করে। অসৎ সঙ্গে সর্বনাশ একটা প্রবাদ আছে, এই প্রবাদটাকে মেনে চলার চেষ্টা করবে। বাবা মাকে সম্মান করবে, আর যার যার ধর্মমত অনুসারে ধর্মীয় উপাসনায় ব্যস্ত থাকবে। ধন্যবাদ সবাইকে। আশা করি আমার কথাগুলো শুনেছ এবং ভবিষ্যতে তোমরা তোমাদের জীবন গড়ে নিতে অবশ্যই বইপত্র সঙ্গ ত্যাগ করবে না। এবং সর্বশেষ আর একটা কথা, সেটা হচ্ছে এই বৈশ্বিক মহামারী করোনা থেকে দূরে থাকতে অবশ্যই সঠিক নিয়মে হাত ধোয়ার চেষ্টা করবে। তোমরা সবাই জানো কীভাবে হাত ধুতে হয়। মাস্ক ব্যবহার করবে এবং অতিরিক্ত সামাজিক সংস্পর্শতা থেকে নিজেকে রক্ষা করার চেষ্টা করবে। প্রিয় ছাত্রছাত্রীরা, শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই ভালো থাকবে। শুভেচ্ছা রইল সুন্দর আগামীর জন্যে। আমাদের আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।